আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ঘুষ দুর্নীতির অভিযোগের পর এবার ট্রাইব্যুনালের মতো একটি স্পর্শকাতর জায়গা থেকে সিসিটিভি সিস্টেমের হার্ড ড্রাইভ বদলে ফেলা এবং গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার আমলে গঠিত প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা ঘুষ আর দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজগুলো গায়েব করা হয়েছে কি না সে প্রশ্ন উঠেছে। আবার আইসিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় সাজানো সাক্ষী হাজির করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। সম্প্রতি কয়েকটি মামলায় রাষ্ট্রপক্ষের হাজির করা বেশ কয়েকজন সাক্ষী জেরার মুখে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো নিয়ে আদালত পাড়ায় উঠেছে প্রশ্ন। যেমন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া মামলা ও অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যের চেয়ে এমন কিছু বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন যেগুলো বর্তমান বিএনপি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। আসামি পক্ষের অনেকেই অভিযোগ করেছেন সাজানো সাক্ষী হাজির করা এবং পরে জেরায় তাদের দেওয়ার তথ্যে অনেক গরমিল পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব সাজানো সাক্ষী ফেঁসে যেতে পারেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর প্রসিকিউশন। কিন্তু দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চ পদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পূর্বের বিতর্কের অবসানে তদন্ত কমিটি গঠিত হলেও ঘটেছে সিসিটিভি ফুটেজ গায়েবের ঘটনা। উঠে এসেছে কম্পিউটার হার্ড ড্রাইভ পাল্টে ফেলার তথ্য। ঘটনার সূত্রপাত হয় 2026 সালের 23 ফেব্রুয়ারি প্রসিকিউটর BM সুলতান মাহমুদের একটি বিস্ফোরক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে অভিযোগ করা হয় 2025 সালের 19 সেপ্টেম্বর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার আসামি সাবেক পুলিশ উপপরিদর্শক শেখ আফজালুল হকের স্ত্রী একটি ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। সুলতান মাহমুদের দাবি, অর্থের বিনিময়ে পরবর্তীতে আফজালুলকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয় এবং তিনি খালাস পান। প্রসিকিউটর সুলতান আরও দাবি করেন বিষয়টি তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বিষয়টি নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমকে জিজ্ঞাসাবাদ করার কারণে সুলতান মাহমুদকে তিরস্কার করা হয় বলে পোস্টে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত প্রসিকিউটর এবং সাবেক চিফ প্রসিকিউটর উভয়ই এই অনিয়মের কথা অস্বীকার করেছেন। ডেইলি স্টার প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউশনের বিরুদ্ধে এমন অভিযোগের ইঙ্গিত খুবই ভয়াবহ। বেশ কয়েকজন প্রসিকিউটর জানিয়েছেন 2025 সালের 19 সেপ্টেম্বর প্রসিকিউটরের চেম্বারে ওই উপপরিদর্শকের স্ত্রী প্রবেশের পরই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর আসে আসামি পক্ষ থেকে সরাসরি কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সদস্যদের ব্যাপক দুর্নীতির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত 10 মার্চ ট্রাইব্যুনালে নতুন করে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন। ওই কমিটি সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার অভিযোগ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এই পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখবে বলে জানানো হয়েছিল। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তদন্ত কার্যক্রমের ধারাবাহিকতায় আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় প্রসিকিউটর গাজী MS তামিমের বিরুদ্ধে অপরাধীদের পরিবারের সদস্যদের থেকে টাকার ব্যাগ নেওয়ার প্রসঙ্গ উঠে আসে। সেদিন আসলে কি ঘটেছিল তা যাচাই করতে 2025 সালের 13 অক্টোবরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। কিন্তু তিনি দেখতে পান নির্দিষ্ট ওই দিনের ভিডিও হার্ড ড্রাইভে নেই। ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, আসলে 6 মরদেহ পোড়ানোর মামলার আসামি আফজালুলের স্ত্রী টাকার ব্যাগ নিয়ে তামিমের রুমে ঢুকেছিলেন। সুলতানের ওই অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া এখন কমিটির জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কারণ কয়েক সপ্তাহ পরেই ট্রাইব্যুনালের একটি হার্ড ড্রাইভ বদলে ফেলা হয়েছে যেখানে ঘটনার দিনের তামিমের অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ থাকার কথা ছিল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তদন্ত কর্মকর্তা জোহাকে সংশ্লিষ্ট ফুটেজ উদ্ধারের নির্দেশ দেওয়ার পর বিষয়টি সামনে আসে।
দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত ওই সিসিটিভি ফুটেজের বিষয়ে প্রসিকিউটর ও কম্পিউটার ফরেনসিক ইনভেস্টিগেটর তানভীর হাসান জোহা জানান, সিসিটিভি সিস্টেম লকার পরীক্ষা করে দেখা গেছে গুরুত্বপূর্ণ কিছু হার্ড ড্রাইভ প্রতিস্থাপন করা হয়েছে। রেজিস্টার রেকর্ড অনুযায়ী চতুর্থ নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের হার্ড ড্রাইভটি নষ্ট বা হ্যাকড হওয়ার অজুহাতে 2025 সালের 13 অক্টোবর অফিসিয়াল নির্দেশে পরিবর্তন করা হয়। তবে বেশ কয়েকজন প্রসিকিউটর প্রশ্ন তুলেছেন, হ্যাকিংয়ের সন্দেহ থাকা সত্ত্বেও কেন ড্রাইভটি ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ না করে বা থানায় জিডি না করে দ্রুত প্রতিস্থাপন করা হলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বারণ জানিয়েছে, তারা ওয়ারেন্টির অধীনে নতুন ড্রাইভ লাগিয়ে দিয়েছে, যার ফলে পুরনো ফুটেজ উদ্ধারের সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। ট্রাইব্যুনালের সহকারী উপপরিদর্শক বা এএসআই মোহাম্মদ নাসির উদ্দিন ডেইলি স্টারকে জানিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বরুণ নামে একজনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন গণপূর্ত বিভাগের কর্মীদের উপস্থিতিতে নতুন হার্ড ড্রাইভটি বসানো হয়। অবশ্য প্রসিকিউটর গাজী তামিম এই অভিযোগগুলোকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের মতে কোনো ফুটেজ গায়েব হয়নি। তার মতে গত 10 মার্চ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখনো সিসিটিভি ফুটেজ নিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেনি এবং জোহাকে এ বিষয়ে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সিসিটিভির ফুটেজ গায়েব হওয়া নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে পুনর্গঠিত প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাজানো সাক্ষী হাজির করার অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সজল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ভুলু বেগমকে উপস্থাপন করা হয়। তিনি ট্রাইব্যুনালে দাবি করেছেন, তার ছেলে বিএনপি করত বলে তাকে হত্যা করা হয়েছিল, অথচ তার ছেলে নিহত সজল বিএনপির কোনো কমিটির কোনো পদে কখনোই ছিল না। ঘটনার 15 বছর পর ট্রাইব্যুনালে সাক্ষী দিতে গিয়ে তিনি বলেছেন, তার ছেলের হত্যার বিষয়ে জয়দেবপুর থানায় মামলা হয়েছিল কিনা সেটিও তিনি জানেন না, এমনকি তার ছেলের শরীরের কোথায় ক্ষতচিহ্ন সেটিও জানেন না। তার ছেলে কয় তারিখ মারা গিয়েছিলেন, কয় তারিখ নিখোঁজ হয়েছিলেন, সেসবের কিছুই তিনি আদালতে বলতে পারেননি। আইনজীবীরা বলছেন, একজন মা যার সন্তান নিখোঁজ হওয়ার পর লাশ পাওয়া গেছে, তার পক্ষে সেই ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট মৌলিক তারিখ বা ঘটনাগুলো ভুলে যাওয়া অস্বাভাবিক। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা তাকে কোথায় জিজ্ঞাসাবাদ করেছেন তা মনে করতে না পারা নির্দেশ করে যে হয়তো তাকে সরাসরি জিজ্ঞাসাবাদই করা হয়নি, অথবা তার জবানবন্দি প্রসিকিউশনের আগে থেকেই তৈরি করে দেওয়া হয়েছিল। ভুলু বেগম তার জবানবন্দিতে জিয়াউল হাসানের নাম সরাসরি উল্লেখ করলেও জেরার সময় তিনি স্বীকার করেছেন, তিনি অনেক কিছুই পরে শুনেছেন। জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একই মামলায় রাষ্ট্রপক্ষের 1 নম্বর সাক্ষী হলেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তার সাক্ষ্য এবং পরবর্তী জেরার নথিগুলো আমাদের হাতে এসেছে। সেসব নথি বিশ্লেষণ করলে দেখা যায়, তার সাক্ষ্যের প্রতিটি পর্যায়ে সামরিক শৃঙ্খলা এবং নথিপত্রের অভাবের কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছে। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে বারবার দাবি করেছেন, তিনি সেনাপ্রধান হওয়ার পর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য তৎকালীন র্যাবের এডিজি এবং জিয়াউল হাসানকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন। সামরিক বাহিনীর মতো একটি সুশৃঙ্খল সংস্থা, যেখানে প্রতিটি ছোট ঘটনাও লিখিত আকারে নথিভুক্ত করার কঠোর নিয়ম রয়েছে, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংবেদনশীল বিষয়ে কেন কোনো লিখিত প্রশাসনিক আদেশ জারি করা হলো না, তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি। জেরার সময় তিনি স্বীকার করেন, তার এই তথাকথিত মৌখিক আদেশ সংরক্ষণের জন্য কোনো ডিজিটাল সিস্টেম বা লিখিত নথিপত্র ব্যবহার করা হয়নি। অথচ আর্মি অ্যাক্ট অ্যান্ড রুলসের চ্যাপ্টার 1 রুল 3 এবং চ্যাপ্টার 2 সেকশন 19-এ পরিষ্কার বলা হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রেরিত যে কোনো রিপোর্ট বা সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ আদেশ অবশ্যই লিখিত হতে হবে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, জেনারেল ইকবালের এই দাবি সামরিক আইনের পরিপন্থী এবং প্রমাণের অভাবে তা কেবল একটি ব্যক্তিগত আক্রোশপ্রসূত বয়ান হিসেবে বিবেচিত হতে পারে। সেনাবাহিনীতে যেখানে সাধারণ ছুটি বা বদলির জন্য লিখিত মুভমেন্ট অর্ডার প্রয়োজন হয়, সেখানে জীবনের নিরাপত্তা সংক্রান্ত আদেশ মৌখিক হওয়া প্রায় অসম্ভব। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে দাবি করেছেন, জিয়াউল হাসান তার নিয়ন্ত্রণের বাইরে ছিলেন, কারণ তিনি
র্যাবে ডেপুটেশনে কর্মরত ছিলেন। অথচ সেনাবাহিনী আইন ও বিধির বিশ্লেষণ ভিন্ন কথা বলে। আর্মি অ্যাক্ট সেকশন 2A অনুযায়ী সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রতিটি অফিসার অবসরপ্রাপ্ত বা বরখাস্ত না হওয়া পর্যন্ত এবং ডেপুটেশনে থাকলেও তিনি সেনা প্রধানের প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত নিয়ন্ত্রণের অধীনে থাকেন। জেনারেল ইকবাল নিজেই স্বীকার করেছেন তিনি জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়েছেন এবং তাকে র্যাবের এডিজি হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, যদি জিয়াউল হাসান সত্যি অপরাধী হতেন তবে সেনাপ্রধান হিসেবে কেন তিনি তাকে পুরস্কৃত করলেন এবং কেন তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন করলেন না? ট্রাইব্যুনালের একটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময় ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে গিয়ে এমন সব মন্তব্য করেছেন যেগুলোর কারণে বর্তমান বিএনপি সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। যেমন তিনি বলেছিলেন 2003 থেকে 2006 সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। র্যাব গঠনের আগে তখনকার বিএনপি সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছিল। এই অপারেশন ক্লিন হার্টের সকল সদস্যকে ইনডেমনিটি দিয়েছিল বিএনপি সরকার, যেটিকে ইকবাল করিম ভূঁইয়া বলেছেন এই ইনডেমনিটি ছিল হত্যার লাইসেন্স প্রদান। আইনজীবীরা মনে করেন গুম খুন সহ বিনা বিচার হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হলে সব আমলের ঘটনাগুলোর বিচার করতে হবে। সেক্ষেত্রে র্যাবের হাতে কথিত ক্রসফায়ারের নিহতের সংখ্যা তখনকার বিএনপি আমলেই বেশি হয়েছিল। প্রশ্ন উঠেছে, সাবেক সেনাপ্রধান হয়েও জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন। এমনকি তিনি আদালতে বলেছেন স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছিল। তিনি বলেছেন সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় সৈন্যদের ডিহিউম্যানাইজ বা অমানবিক করা হয় যাতে তারা মানুষকে কেবল টার্গেট মনে করে। তিনি আরো দাবি করেন এক গুলি এক শত্রু নীতি সৈন্যদের খুনি হিসেবে গড়ে তোলে। এমনকি তিনি জঙ্গিবাদের অভিযোগে চাকরিচ্যুত সেনা কর্মকর্তার পক্ষেও গুণগান গেয়েছেন ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে। প্রশ্ন হলো কেন? ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করেন নথিপত্র ওজরা বিশ্লেষণ করে দেখা গেছে জলসিঁড়ি আবাসন প্রকল্প সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ আছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। জেনারেল ইকবাল এই প্রকল্পের চেয়ারম্যান থাকাকালীন সময়ে জমি অধিগ্রহণ নিয়ে বিপুল পরিমাণ অভিযোগ উঠেছিল। এমনকি ট্রাইব্যুনালের জেরায় উঠে এসেছে জিয়াউল হাসান একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে জলসিঁড়ি প্রকল্পের কিছু দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছিলেন এবং জেনারেল ইকবালের কিছু বেআইনি মৌখিক আদেশ পালন করতে অস্বীকার করেছিলেন। এই অভিযোগ থেকে বাঁচতে তখনকার প্রসিকিউশন টিমের হয়ে সাক্ষ্য দিতে সাবেক এই সেনাপ্রধান আইসিটিতে যেতে বাধ্য হয়েছিলেন কিনা এমন জনশ্রুতিও আছে আদালত পাড়ায়। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনির রোডের বাসা থেকে উচ্ছেদের ক্ষেত্রেও জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার হাত ছিল, এমনটাও শোনা যায়। আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই এমন একটি দিনের কথা, যেদিন একটি জাতি তার নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই দিনটি ছিল 1971 সালের 7ই মার্চ। আর সেই সিদ্ধান্তের ভাষা দিয়েছিলেন একজন মানুষ যাকে আমরা জাতির পিতা বলি, বাংলাদেশের স্থপতি বলি, যাকে আমরা ভালোবেসে বঙ্গবন্ধু হিসেবে সম্বোধন করি। মাত্র 18 মিনিটের একটি ভাষণ, কোনো লিখে আনা বক্তব্য নয় টেলিপ্রম্পটারের সাহায্যে অনেকের ভাবনা একত্রিত করে প্রেজেন্ট করার চেষ্টা। শুধু ছিল একজন মহান নেতার বুকের ভেতর থেকে উঠে আসা শত সহস্র শব্দগুচ্ছ, আর সেই বক্তব্যই কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। 7ই মার্চের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত সূচনা, কারণ এই ভাষণের মাধ্যমেই একটি নিপীড়িত জাতি তার ভবিষ্যতের পথ খুঁজে পেয়েছিল। সেই দিন ঢাকার রেসকোর্স ময়দান অর্থাৎ আজকের সোহরাওয়ার্দী উদ্যান লক্ষ লক্ষ মানুষের সমাবেশে পরিণত হয়েছিল। সবাই অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কি বলবেন সেটার জন্য। স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ভাষণের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে একটু পেছনের ইতিহাস জানতে হবে। 1947 সালে ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো। কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্রের ছিল দুটো অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এই দুই অংশের মধ্যে ছিল প্রায় 2000 কিলোমিটার দূরত্ব এবং ভাষা, সংস্কৃতি ও অর্থনীতির বড় রকমের পার্থক্য। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব বাংলার মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হতে থাকে।
অর্থনীতি, প্রশাসন ও সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তান একক আধিপত্য ধরে রেখেছিল। অথচ জনসংখ্যার দিক থেকে পূর্ব বাংলার মানুষই ছিল সংখ্যাগরিষ্ঠ। তাদের এই বঞ্চনার বিরুদ্ধে এই পারের মানুষগুলো ধীরে ধীরে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালির অধিকার সচেতনতার প্রথম বড় প্রকাশ। এরপর 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান বাঙালির রাজনৈতিক চেতনাকে আরো শক্তিশালী করে তোলে। বঙ্গবন্ধু তখন আমাদের অবিসংবাদিত নেতা। এরপর আসে 1970 সালের ডিসেম্বরে পাকিস্তানের সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মোট 313টি আসনের মধ্যে 167টি আসনই জয়ী হয় আওয়ামী লীগ বা জয়লাভ করে আওয়ামী লীগ। গণতন্ত্রের নিয়ম অনুযায়ী তখন বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ও সামরিক জান্তা সেটা মানতে রাজি ছিল না। ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করলো, জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত করলো। No constitution in the world, no act of parliament in the world can be passed without the head of state authenticating it. The country is being run by one man's will, martial law on the land. And unless they make the constitution, I'll pass the sovereignty to them. Until then, one man's will is there. বাঙালি জাতি বুঝতে পারল তাদের সকল অধিকার অস্বীকার করা হচ্ছে, ফলে গোটা পূর্ব বাংলা বিক্ষোভে ফুঁসে ওঠে। মানুষ রাস্তায় নামলো, হরতাল হলো, অসহযোগ আন্দোলন শুরু হলো। I am sure my people will not pay tax. I am sure the people will not join in the government. I am sure the people are absolutely behind me and my party. Won't that make President Yahya Khan take military action against you? Neither it is up to him. I don't care. সেই উত্তাল পরিস্থিতিতেই এলো 7ই মার্চ। রেসকোর্স ময়দান লক্ষ লক্ষ মানুষের সমুদ্রে পরিণত হলো। সবার মুখে একটাই প্রশ্ন, বঙ্গবন্ধু কি বলবেন আজ? আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু তার ভাষণ শুরুই করেছিলেন এক গভীর আবেগের মাধ্যমে। তিনি বলেছিলেন, ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই একটি বাক্যের মাধ্যমেই তিনি পুরো জাতির কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন কিভাবে বাঙালির উপর গুলি চালানো হয়েছে, কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে। এরপর তিনি জনগণকে সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এই একটি বাক্য ছিল প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। তিনি আরো বলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এই কথাগুলো শুধু আবেগের কথা ছিল না, এগুলো ছিল যুদ্ধের প্রস্তুতির ডাক। এরপর আসে ভাষণের সেই ঐতিহাসিক ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে জনসমুদ্র যেন গর্জে ওঠে। মানুষ বুঝে যায় স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেছে। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ, বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই করা হয়, বঙ্গবন্ধু কেন সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি? এর উত্তর বুঝতে হলে তখনকার রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। প্রথম কারণ ছিল আন্তর্জাতিক পরিস্থিতি। যদি বঙ্গবন্ধু সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা করতেন, তাহলে পাকিস্তান সরকার এটিকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ হিসেবে প্রচার করত। বাংলাদেশের পক্ষে তখন আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে যেত। বঙ্গবন্ধু চেয়েছিলেন বিশ্ব যেন বুঝতে পারে আমরা ন্যায্য অধিকার চাইছি, স্বাধীনতার ডাক দিতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। দ্বিতীয় কারণ ছিল সামরিক বাস্তবতা। তখন বাঙালি জাতি সংগঠিতভাবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। সেনাবাহিনী, ইপিআর ও পুলিশ ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে।
আনুষ্ঠানিক ঘোষণা দিলে পাকিস্তান বাহিনী তাৎক্ষণিকভাবে ভয়াবহ দমন অভিযান শুরু করতে পারত, গণগ্রেপ্তার বা হত্যা করা হতে পারত মুক্তিকামী সকল নেতাকে। তাই তিনি এমন একটি ভাষণ দিলেন যা একই সাথে স্বাধীনতার ডাক আবার আইনগতভাবে বিদ্রোহের ঘোষণা নয়। তিনি বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সাধারণ মানুষ বুঝে গেল এটি স্বাধীনতার আহ্বান, আবার কূটনৈতিক পরিসরে এটিকে বিদ্রোহ বলার কোনো সুযোগ ছিল না। বীর বাঙালি অস্ত্র ধরো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ভাষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সামরিক ও সাংগঠনিক নির্দেশনা। অনেকে মনে করেন এটি ছিল শুধু একটি রাজনৈতিক বক্তব্য, কিন্তু বাস্তবে এতে ছিল সংগ্রামের স্পষ্ট নির্দেশনা। বঙ্গবন্ধু বলেছিলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এটি ছিল মুক্তিযুদ্ধের সংগঠন গড়ে তোলার নির্দেশ। তিনি অসহযোগ আন্দোলনেরও রূপরেখা দিয়েছিলেন এই ভাষণের মাধ্যমে। সরকারি অফিস আদালত বন্ধ থাকবে, কর দেওয়া হবে না, কিন্তু মানুষের প্রয়োজনে সেবা চলবে। এই সূক্ষ্ম পরিকল্পনা প্রমাণ করে যে তিনি কেবল আবেগের কথা বলছিলেন না, একটি জাতির সংগ্রামের কৌশল নির্ধারণ করেছিলেন। এই ভাষণের আরো একটি বড় শক্তি ছিল মানুষের মনোবল তৈরি করা। তখন পাকিস্তানের সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী। সাধারণ মানুষের পক্ষে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়ানো সহজ ছিল না। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। ওই যে দাবায় রাখতে পারবা না, এই কথাই মানুষের মনে সাহস জাগিয়ে দেয়। এই ভাষণই ছিল যেন একটি অলিখিত সংবিধান, কারণ এতে ভবিষ্যৎ রাষ্ট্রের চরিত্রের ইঙ্গিত ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই। এর মাধ্যমে তিনি নতুন রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনার ভিত্তি তুলে ধরেন। এখন প্রশ্ন আসে, এই ভাষণ ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতে পারত? ৭ই মার্চ যদি না ঘটত তাহলে কি হতো? প্রথমত, এই ভাষণ ছাড়া নেতৃত্বে শূন্যতা তৈরি হতো। একটি জাতি যখন বিপদে পড়ে তখন তার একটি কেন্দ্রীয় কণ্ঠস্বর দরকার পড়ে। ৭ই মার্চের ভাষণ সেই কণ্ঠস্বর ছিল। এই ভাষণ না হলে মানুষ বিভ্রান্ত থাকতো, আর এই বিভ্রান্তির সুযোগে পাকিস্তানি হানাদাররা আরো শক্তিশালী হতো, আরো আমাদের উপরে জুলুম চালাতো। মার্চের প্রথম সপ্তাহেই কিন্তু বিপুল পরিমাণ সাধারণ মানুষকে তারা হত্যা করেছিল। দ্বিতীয়ত, এই ভাষণ ছাড়া ঐক্যবদ্ধ প্রস্তুতি ও সমন্বয়ের অভাব দেখা দিত। যুদ্ধ শুধু সাহস দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন সুস্পষ্ট দিক নির্দেশনা ও একই সাথে এগিয়ে যাওয়ার শক্তি। ৭ই মার্চের ভাষণ সারা বাংলার মানুষকে একটি অভিন্ন পথের মধ্য দিয়ে নিয়ে এসেছিল। ঢাকা থেকে সিলেট, রাজশাহী থেকে চট্টগ্রাম, সব জায়গার মানুষ তখন একই লক্ষ্য, একই সংকল্প নিয়ে একই দিকে হাঁটতে শুরু করেছিল, একই কথা বলতে শুরু করেছিল। বাংলাদেশ স্বাধীন করো, বাটের বাটে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। তৃতীয়ত, এই ভাষণ ছাড়া মুক্তিযুদ্ধের নৈতিক ভিত্তি থাকতো না। বিশ্বের কাছে আমাদের বলতে হয়েছিল আমরা কেন লড়ছি। এই ভাষণে বঙ্গবন্ধু সেই ব্যাখ্যা দিয়ে গেছেন। জনগণের ভোটে নির্বাচিত দলকে ক্ষমতা না দেওয়া, সামরিক শোষণ, অর্থনৈতিক বঞ্চনা, এগুলোর সব কিছু তিনি এই ভাষণে প্রমাণ করেছিলেন। আমাদের লড়াই যে যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং আমাদের বিজয় যে অনিবার্য, তা তিনি দৃঢ় কণ্ঠে সবার মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। এই ভাষণের গুরুত্ব বিশ্ব স্বীকার করেছে। 2017 সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের অনেক গবেষক এই ভাষণকে ঐতিহাসিক অন্যতম সেরা রাজনৈতিক ভাষণ হিসেবে বিবেচনা করেন। কারণ মাত্র 18 মিনিটের একটি ভাষণে বঙ্গবন্ধু একটি জাতির অতীতের বেদনা, বর্তমানের দাবি এবং ভবিষ্যতের স্বপ্ন এবং সংগ্রামের কৌশল সবকিছু একসাথে তুলে ধরেছিলেন। প্রিয় দর্শক, শেষ করার আগে একটি কথা বলতেই হয়। আজ আমরা যে স্বাধীন বাংলাদেশে বাস করি, এই দেশের লাল সবুজের পতাকা, এই দেশের স্বাধীনতা, এই দেশের আত্মমর্যাদা, সবকিছুর শিকড় সেই 18 মিনিটের ভাষণ। বঙ্গবন্ধু সেদিন শুধু একটি বক্তৃতাই দেননি, তিনি একটি জাতিকে জাগিয়ে তুলেছিলেন, কোটি মানুষের মনের কথা তার কণ্ঠ দিয়ে প্রকাশ করেছিলেন। তাই ৭ই মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়, ৭ই মার্চ শুধু
একটি তারিখ নয়, এটি একটি জাতির জাগরণের দিন, এটি একটি জাতির স্বাধীনতার পথে যাত্রার দিন। দেশ আবারও সেই স্বাধীনতা বিরোধীদের খপ্পরে পড়েছে, এক নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে এই পুরো বাংলাদেশ। কিন্তু আমরা নিরাশ হব না, কারণ আমাদের জন্য বঙ্গবন্ধু চিরকাল আলোক বর্তিকা হয়ে আছেন। শেষে বঙ্গবন্ধুর সেই অমর আহ্বান স্মরণ করি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং দাবায় রাখতে পারবা না।